थाने की रिक्शा, चेहरे पे दाढ़ी, आंखों में चश्मा, हाय। थाने की रिक्शा, चेहरे पे दाढ़ी, आंखों में चश्मा, हाय। एक झलक दिखलाए कभी गुवाहाटी में छुप जाए, मेरी नजर से तुम देखो गद्दार नजर वो आए। थाने की रिक्शा, चेहरे पे दाढ़ी, आंखों पे चश्मा, हाय। This is the Constitution of India. This is what allows me to do what I do. And in the framework of this book, you can feel free to do anything. ভারতের সংবিধান কার্যকর হবার পর ৭৫ বছর কেটে গেছে। এই ৭৫ বছর পরেও সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারগুলো পুলিশের রক্ষা করার যে সাংবিধানিক দায়িত্ব, সেই দায়িত্ব পুলিশ পালন করছে না। দেশের সর্বোচ্চ আদালত এ নিয়ে ভর্ৎসনা করেছেন এবং বলেছেন যে মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার খর্ব করা হচ্ছে নানাভাবে। বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। এই বিষয়টা সম্পর্কে জানতে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে এসেছিলাম। যে কোনো সময় যে কোনো জনের বক্তব্য অপছন্দ হলেই সেটা একটা কবিতা হতে পারে, গান হতে পারে, বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য হতে পারে, একটা এফআইআর হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের এই বক্তব্যের পর কি কিছু বদলাবে? দেখুন, সুপ্রিম কোর্ট এই ধরনের বক্তব্য এই প্রথম বললেন না, বারে বারে বলেছেন। তার কারণ একটা সংবিধানের নির্দেশ, এই সংবিধানের নির্দেশটা বাস্তবায়িত করার দায়িত্ব যে প্রশাসনের উপর থাকে, সেই প্রশাসনিক রাজনৈতিক কর্তাদের আমরা নির্বাচিত করি। এখন পুলিশ প্রশাসন তারা কিন্তু এই রাজনৈতিক কর্তাদের নির্দেশ অনুযায়ী কাজ করেন। তারা স্বাধীনভাবে খুব একটা আইন প্রয়োগ করেন এমন ঘটনা ঘটে না। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে, আপনারা দেখেন প্রায়শই, আমাকে তো প্রায় মাঝে মাঝে হাইকোর্টে গিয়ে এই সমস্ত মত প্রকাশ করেছে বলে তাকে পুলিশ ডেকে পাঠাচ্ছে, ধমক দিচ্ছে, আদালতে আসতে হয়। আদালত ইতিপূর্বেও বলেছেন যে মানুষের মত প্রকাশের অধিকারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়ার অধিকারটা সাংবিধানিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেটার জন্য যখন বলা হয় পুলিশের কাছে যাও, অনুমতি নাও, তখন সেটা কিন্তু প্রকৃতপক্ষে অধিকারটাই খর্ব করে দেওয়া হয়। এবং আমরা তথাকথিত প্রশাসনিক শৃঙ্খলার নাম করে কিন্তু অনেক বড় অধিকারকে নষ্ট করে দিচ্ছি। এই কুণাল কামরার তিনি যে স্ট্যান্ড আপ কমেডি, এরপরে যে সমস্ত অভিযোগ হয়েছে, পুলিশের তো উচিত তাদের গ্রেপ্তার করা, যে অভিযোগ করতে আসছে। আমি পুলিশ কর্তা হলে এই নির্দেশ দিতাম। আরো যেটা মজার সেটা হচ্ছে, যেখানে এই রেকর্ডিংটা হয়েছিল সেই হ্যাবিটেট স্টুডিও ভেঙে চুরমার যারা করে দিল, তারা কিন্তু সঙ্গে সঙ্গে জামিন পেল। এইটাই তার কারণ হচ্ছে পুলিশের ওপর তাদের কর্তার নির্দেশ ছিল এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বহুবার পুলিশ রিফর্মের কথা বলেছে, আমাদের পুলিশ রিফর্ম হয়নি। এই পশ্চিমবঙ্গে বুদ্ধদেব বাবু যখন ছিলেন তখন একটা পুলিশ কমিশন করেছিলেন ঘটনাচক্রে, আমি সেই পুলিশ কমিশনের সদস্য ছিলাম। অনেক স্বাধীন পরামর্শ দেওয়া হয়েছে, কার্যকর হয়নি। পুলিশের যারা তদন্ত করবেন, তদন্তকারী সংস্থা, তাদের যদি আপনি ভিআইপি প্রোটেকশনের ডিউটি দেন, তো তিনি কি করবেন? তিনি তদন্ত করবেন না ভিআইপির দিকে তাকিয়ে থাকবেন? যারা ট্রান্সফার, যাদের ক্ষমতা আছে, তাই ট্রান্সফার করার সময় একজন তদন্তকারী অফিসার যিনি সৎভাবে তদন্ত করছেন তাকে আপনি পাঠিয়ে দেন যে তাও তোমাকে ভোপাল সীমান্তে পাঠিয়ে দেবো, তদন্ত হবে? এই সমস্ত বিভিন্ন পুলিশ আধিকারিকরা যখন আমাদের কাছে হয়, একান্তে দেখা হয়, ধমক টমক খান, বলে আমরা কি করবো স্যার, আমাদের তো চাকরি বাঁচাতে হবে। ঠিক এইখানেই প্রশ্ন উঠছে যে ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থা, তারা সংবিধানের মর্মবস্তুটা উপলব্ধি করে প্রশাসনিক কার্য করছেন? রাজনৈতিক নেতা যারা ক্ষমতায় বসছেন তারা কি পুলিশ প্রশাসনকে একথা বিশ্বাস করাতে পারছেন যে আপনি স্বাধীনভাবে কাজ করুন, আপনার কোনো ক্ষতি হবে না? না, সেটা তো দেখতে পাচ্ছি না, হচ্ছে না। সেজন্য এই সমস্যা।
সুপ্রিম কোর্ট 1000 বার বললে পরে কিছু হবে না, কালকে আবার একটা এফআইআর হবে। না, এখানে কয়েকটা ধারার কথা বিশেষভাবে সুপ্রিম কোর্ট উল্লেখ করে দিয়েছেন, যেমন এই ভারতীয় ন্যায় সংহিতার 196, 197, 299 অথবা 302, এই ধারাগুলোতে অভিযোগ এলে পরে তৎক্ষণাৎ পুলিশ যেন এফআইআর না করে আগে তারা প্রাথমিক তদন্ত করে, যে তারা যেন দেখে যে এই যা বক্তব্য নিয়ে অভিযোগ হচ্ছে সত্যি কি সেই বক্তব্যে রাষ্ট্রের ক্ষতি হবে বা দেশের একটা বড় ধরনের কোনো সুপ্রিম কোর্টের বিপদ হবে। কনস্টিটিউশনাল বেঞ্চের জাজমেন্ট আছে বহুদিন আগে, ললিতা কুমারী, বুঝলেন না? প্রশ্ন হচ্ছে যে আমি আপনার কাছে অভিযোগ জানাতে গেলাম, আপনি আমার অভিভাবক, আমি অভিযোগ জানাচ্ছি আমার ছোট ভাইয়ের বিরুদ্ধে, উদাহরণ, তা আপনি কি বলবেন? ঠিক আছে, তুমি বলছো, আমি দেখি খোঁজ করে কি হয়েছে। কিন্তু সেটা দেয় নেই, অভিযোগের ভাষা শুনে তো বোঝা যায় অভিযোগ গ্রহণ করা যায় না। আমার কমেডি করার অধিকার নেই, আমার এ কথা বলার অধিকার নেই যে তুই মূর্খ, তুই বললে তাকে গ্রেপ্তার করে নেবে। এবং যারা অভিযোগ করছেন দেখবেন তারা লিখে দেন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, পশ্চিমবঙ্গে দেখেছি আমি অমুক দলের কর্মী, আমি অমুক দলের কর্মী, তাই আমার অভিযোগটাকে আমি গুরুত্ব দিয়ে দেখতে হবে। কেন পুলিশ আধিকারিকরা বলছেন না তোমাকে আগে গাড়িতে পাঠাবো, তুমি মিথ্যা অভিযোগ করছো? কিন্তু প্রকাশ বাবু, আমরা তো দেখেছি যে একটা সাধারণ কার্টুন সেটা মেলে ফরওয়ার্ড করার জন্য অম্বিকেশ মহাপাত্রকে কিভাবে পুলিশি হেনস্থার মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু সেই সময় যে তথ্য প্রযুক্তি আইনের যে ধারা, হ্যাঁ, সেই ধারা কিন্তু বাতিল হয়েছে। বাতিল হলো তো ভিন্ন ধারা দিয়ে প্রয়োগ করতে আপত্তি কি? পুলিশ বলল আমি তদন্ত করছি, হ্যারাসমেন্টটা শুরু হয়ে গেল। সবার আগে দরকার হচ্ছে পুলিশ প্রশাসনের শুদ্ধিকরণ, তাদের চেতনা বৃদ্ধি। মুশকিল মানে কুনাল কামরার কথাই বলছি, তিনি অন্তর্বর্তী আগাম জামিন পেলেন মাদ্রাজ হাইকোর্টের কাছ থেকে, কিন্তু মুম্বাইতে তার বিরুদ্ধে এফআইআর, একাধিক এফআইআর দায়ের হয়ে গেছে, তো ফলে তার পক্ষে মুশকিল। না, ধরুন আমি তো বলবো কুনাল কামরা তিনি মোটামুটি ভাবে জাতীয় স্তরে পরিচিত একজন ব্যক্তি, তার পেছনে বহু মানুষের সমর্থন আছে, তারও সাহস আছে, তাকে অভিবাদন জানাই। কিন্তু অনেক এইরকম ছোটখাটো বিভিন্ন স্তরের মানুষ আছেন, বা আপনাদের মতো যারা সাংবাদিক আছে, পোর্টাল, সত্য কথা বলতে ভয় পান। কেন আজকে এটা বলে আমি রাজ্য সরকারের বিরুদ্ধে বলবো, অমুক নেতার বিরুদ্ধে বলবো, কালকেই পুলিশ ডেকে পাঠাবে, এই ওটা তুমি ডাউনলোড করো। পুলিশের অধিকার নাকি সংবিধান রক্ষার অধিকার? সুতরাং মূলগতভাবে রাজনৈতিক প্রশাসন যতক্ষণ না সৎ এবং স্বচ্ছ হচ্ছে, ততক্ষণ সাংবিধানিক কার্যকর করার জন্য যে প্রশাসনিক ব্যবস্থা, সেটাও স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারে না। সুপ্রিম কোর্টের যে একটা অনুরোধ যে পুলিশকে প্রশিক্ষিত করুন, যে কিভাবে সংবিধানের যে অধিকারগুলো সুনিশ্চিত করা আছে সেগুলোকে রক্ষা করতে হবে, তাতে খুব একটা কিছু লাভ নেই বলছেন? হয় না, লাভ আছে, তাদের যদি সেইভাবে শিক্ষিত করা হয়। তাতে কি কর্ণপাত করবে কেউ? করতে, আর যেটা করতে হবে, এটা সুপ্রিম কোর্ট ইতিপূর্বে বলেছেন পুলিশ কমিশন রিফর্মেশনের জন্য, তদন্তের দায়িত্বে যারা থাকবেন তারা সিকিউর থাকবেন। তদন্তের দায়িত্ব তাকে ওই আইন শৃঙ্খলা এবং ভিআইপি রক্ষার দায়িত্বে দেওয়া যাবে না। এইটা করলে অনেকটা সংশোধন হতে পারে। ঠিকই, কিন্তু যে মামলার প্রসঙ্গে এই ধরনের একটা এত গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন বিচারপতিরা সুপ্রিম কোর্টের, সেটা হলো যে রাজ্যসভার একজন কংগ্রেস সদস্য ইমরান প্রতাপ ঘড়ি, তিনি একটা কবিতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তার জন্য গুজরাট পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং সেটা খারিজ করলেন বিচারপতিরা। তাহলে একজন রাজ্যসভার সদস্য, তার বিরুদ্ধে তিনি একটা কবিতা পোস্ট করেছেন বলে যদি তাকে এইরকম হয়রানির মুখোমুখি হতে হয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষজনের কি পরিস্থিতি হবে? সাধারণ মানুষ যাদের ভোট দিয়ে নির্বাচিত করছি, আমাদের অনেক বেশি সচেতন হতে হবে যে আমি ওই ভোটের সময় একটু সুবিধে পেলাম, আগামী দীর্ঘ প্রশাসনিক জীবনে আপনাকে কত কিছু ফেস করতে হতে পারে, সেইটা মাথায় রেখেই করতে হবে। এবং যার ফলে দেখবেন আম্বেদকর বলেছিলেন যে একটা সংবিধান ভালো কি খারাপ নির্ভর করছে সংবিধান পরিচালনার দায়িত্বে কারা থাকছেন তাদের উপরে। আমরা আজকে হারে হারে টের পাচ্ছি।
ঠিকই, ফলে সুপ্রিম কোর্ট বলতে পারেন, কিন্তু সেটা বাস্তবে রূপায়িত হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে? খুব মুশকিল। সুপ্রিম কোর্ট তো একটা কি বলবো বাণী দিয়ে দিলেন, ঠিকই। এবং এই কোর্টেরও মুশকিল আছে, কোর্টও সবসময় ঠিক মতো বিচার করেন না। আজও কেন ওমর খালিদ জেলে আছেন বলুন তো, কি তার বিরুদ্ধে অভিযোগ? মানে সেটা কি নামের জন্য? বটেই তো, ওমর খালিদ, সার্জিল ইসলাম, এদের কেন? তাহলে প্রশ্ন হচ্ছে যে বিচারপতিরাও যখন বিচার করছেন তখন তারাও কিন্তু ওই বেনিডিকশনের উপর বিচার করছেন না, তারা তখন অন্য কনসিডারেশনে বিচার করছেন, সেটাও মাথায় রাখতে হবে।